আজ আমি কয়েকটি ইলেকট্রনিক্সের কম্পোনেন্টের পপুলার কিছু যেগুলো সবচেয়ে ব্যবহৃত হয়, বহুল ব্যবহৃত কয়েকটি কম্পোনেন্টের ব্যাপারে আলোচনা করব। সবচেয়ে প্রথমে জানবো যে ইলেকট্রিক আসলে কি, ইলেকট্রিককে আমরা কিভাবে বুঝতে পারি এবং ইলেকট্রিকের যে নেগেটিভ বা পজিটিভ, নিউট্রাল আর ফেজ, এগুলো কেমন ভাবে বুঝবো, কিভাবে মনে করলে এগুলোর সঠিক পরিমাপের পদ্ধতিটা আমরা সঠিকভাবে ইমাজিন করতে পারবো। তো ইলেকট্রিক হলো একটা পাইপের মধ্যে বয়ে যাওয়া জলের মতো। একটা পাইপে যখন জল যায় তখন পাইপের যে থিকনেস, সেই থিকনেসকে আমরা থিকনেস আর যে ফোর্স, সেই থিকনেস আর ফোর্সকে আমরা ভোল্টেজ আর কারেন্টের সঙ্গে তুলনা করতে পারি। অর্থাৎ থিকনেস যদি বেশি হয় পাইপের, তাহলে জল, পাইপ যত মোটা হবে পাইপের মধ্যে দিয়ে তত বেশি জল যাবে, বেশি পরিমাণ জল যাবে, অর্থাৎ বেশি কারেন্ট যাবে। আর যত ফোর্সে জল যাবে সেটা হলো তার, যত ফোর্সে যাবে সেটা কারেন্ট, আর যত বেশি পরিমাণে জল যাবে সেটা ভোল্টেজ। আর জল হলো যে কারেন্টের যে ফলে যে পাওয়ার, বাই প্রোডাক্ট পাওয়ার, যেটা বাল্বের কারেন্ট শক্তি থেকে আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তড়িৎ শক্তি থেকে আলোক শক্তি বা তড়িৎ শক্তি থেকে বায়ু শক্তি, অথবা যে কোনো শক্তিতে যেটা কনভার্ট হচ্ছে, কারেন্টের সাহায্যে মোটর ঘুরছে বা লাইট জ্বলছে, ফ্যান ঘুরছে, হিটিং হচ্ছে, এই সংক্রান্ত বিভিন্ন বহুল যে কম্পোনেন্টগুলো রয়েছে, বিভিন্ন যে ইলেকট্রিক্যাল যন্ত্রপাতিগুলো রয়েছে, তো সেইগুলো যে শক্তিতে চলছে সেটাকে জলের সঙ্গে তুলনা করতে পারি, সেই শক্তিটাকে। জল যখন যাচ্ছে তো তার মানে কারেন্ট যাচ্ছে, যেটাকে আমরা বাংলা ভাষায় চলিত কথায় কারেন্ট বলে থাকি, লাইন বলে থাকি। তো অথবা এসি বা ডিসি দু ক্ষেত্রে। তো এসিতে যেটাকে ফেজ বলা হয়, একমাত্র ফেজের মধ্যে লাইন থাকে। আর নিউট্রাল, যেখানে নিউট্রাল হলো একটা তার, যেখানে কারেন্ট পুরো সার্কিটটা কমপ্লিট হয়। মানে যে কোনো ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট বা যে কোনো ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল যে কোনো কম্পোনেন্ট এটা চলতে গেলে বা তার থেকে কোনো রেজাল্ট তৈরি করতে গেলে একটা সার্কিট পুরো কমপ্লিট করতে হয়, তবেই কম্পোনেন্টটি চালু হয়। তো নিউট্রালের যে তার, সেটি ইলেকট্রনিক্সের সার্কিটটিকে পূরণ করে এবং সেই ভোল্টেজ বা কারেন্টকে নিউট্রালাইজ করে। তার ফলে বাই কম্পোনেন্টটি, যন্ত্রটি যতটি কারেন্ট দরকার সেটি গ্রহণ করে, আর এক্সেস যেটা কারেন্ট টানার জন্য, যে এক্ষেত্রে জল যেমন একদিক থেকে আরেক দিকে যাচ্ছে, সেক্ষেত্রে কারেন্ট কিন্তু
এসির ক্ষেত্রে একবার টানে একবার ছাড়ে, মানে জল যদি মনে করি তাহলে জলটা একবার যায় আবার জল আসে, জল যায় আবার জল আসে, অর্থাৎ নিউট্রাল, মানে অর্থাৎ কারেন্টের পজিটিভ আর নেগেটিভ, মানে টারবাইন যখন ঘুরছে নর্থ আর সাউথ, তো নর্থ পোল আর সাউথ পোল অল্টারনেট করে ফ্রিকুয়েন্টলি, সেকেন্ডে 60 বার ঘোরা। আমি যতটুকু বুঝেছি, সেকেন্ডে 60 হার্টজ বা 50 হার্টজ যদি হয় তো 1 সেকেন্ডে 50 বার টারবাইনটা ঘোরে। তার ফলে 1 সেকেন্ডে টারবাইনের যে ফ্রিকুয়েন্ট যে কারেন্ট চেঞ্জের যে রেট, যে নর্থ পোল আর সাউথ পোল, অর্থাৎ পজিটিভ আর নেগেটিভ দুটো পোলের যে চেঞ্জের হার, পরিবর্তনের হার, সেটা সেকেন্ডে 50 বার প্লাস 60 বার। আর সাধারণত আমাদের দেশে 50 হার্টজ হয়। এছাড়া আশেপাশে বিভিন্ন দেশে আরো কম হার্টজ বা বেশি হার্টজের কারেন্ট থাকে। হার্টজ কিন্তু আমরা অনেকেই জানি না, আমি অ্যাকচুয়ালি জানতাম না, আমি পরে জেনেছি, সেই জন্য আমার মনে হচ্ছে যে হয়তো অনেকেই জানে না। তো হার্টজ আমরা সাধারণত ভোল্টেজটা জেনে থাকি আর কারেন্ট জানি, কিন্তু হার্টজ আমাদের দেশে সাধারণত 50 হার্টজ অথবা 60 হার্টজের কারেন্ট সাপ্লাই করা হয়। আশেপাশের দেশে সাধারণত 30 থেকে 80 হার্টজের মধ্যে কারেন্ট সাপ্লাই করা হয়, যার ভোল্টেজ থাকে সাধারণত আমাদের দেশের ক্ষেত্রে 220 ভোল্ট এবং অন্যান্য দেশের ক্ষেত্রে 240 থেকে 440। এছাড়া কোম্পানির চাহিদা অনুসারে ভোল্টেজ সাপ্লাই করা হয় কোম্পানির তরফ থেকে। বিভিন্ন সরকারি অথবা আমাদের দেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা বিদ্যুৎ সরবরাহ করে থাকে। বিদ্যুৎ সাধারণত পাওয়ার প্ল্যান্ট থেকে আসে। এছাড়াও বর্তমানে ও অতীতেও বিভিন্ন প্রাকৃতিক সোর্স থেকে কারেন্ট সাপ্লাই করা হয়ে থাকে। প্রাকৃতিক সোর্স যেমন জলের স্রোতকে টারবাইনের ফোর্স হিসেবে ব্যবহার করে, তার থেকে ভোল্টেজ সোসাইটিতে অথবা কারখানায় সাপ্লাই করা হয়। এছাড়াও বর্তমানে সোলার প্যানেলের সাহায্যে বিভিন্ন বড় বড় কোম্পানি, আমি নাম করছি না, তো তারা সাপ্লাই করে থাকে। তাদের কাজ হলো এই বিদ্যুৎ সরবরাহ করে রেভিনিউ লাভ করা। এরপরে জানবো যে ইলেকট্রনিক্সের সবচেয়ে বেশি ব্যবহৃত কয়েকটি কম্পোনেন্টের নাম কি? তো সবচেয়ে বেশি ব্যবহৃত ইলেকট্রনিক্সের যে কম্পোনেন্ট তা হলো ট্রানজিস্টর। এছাড়াও আছে রেজিস্টার, ক্যাপাসিটর আর রেজিস্টার ও ক্যাপাসিটর। রেজিস্টার ছাড়াও, রেজিস্টার ক্যাপাসিটর ছাড়াও কয়েকটি কম্পোনেন্ট যেগুলি হলো সেগুলি আছে ক্রিস্টাল, যেগুলি সাধারণত ক্লক হিসেবে ব্যবহার করা হয়। এগুলি এক ধরনের ট্রানজিস্টরের মতোই। আর ক্রিস্টাল ছাড়া যে কম্পোনেন্টগুলি ব্যবহার করা হয় সেগুলি হলো আইসি। বর্তমানে যে সার্কিটের মধ্যে যে চিপ ব্যবহার করা হয় তা সেগুলি হলো আইসি, এবং বিভিন্ন মাপের, বিভিন্ন লেভেলের, ছোট থেকে বড় পর্যন্ত সাইজের আইসি ব্যবহার করা হয়ে থাকে। এগুলি সার্কিটের মধ্যে প্রোগ্রামিং করা থাকে, সেখানে টাইমের প্রোগ্রামিং হোক অথবা মেমোরি প্রোগ্রামিং হোক, যে কোনো ডেটা প্রোগ্রামিং, মানে কোনো
কমপ্লেক্স জবকে কমপ্লিট করার জন্য টাইমের সাপেক্ষে, টাইমের উপর বেস করে কোনো ক্রিটিক্যাল ক্রিটিক্যাল প্রজেক্ট, যেমন কোনো স্ক্রিন প্লে করা অথবা কোনো ভিডিও প্লে করা, এগুলো ক্রিটিক্যাল প্রজেক্টের মধ্যে সাধারণত পড়ে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। যদিও বর্তমানে কম্পিউটারে যে চিপ বা কম্পোনেন্ট ব্যবহার করা হয় তা অনেকটাই অ্যাডভান্স, আমি কিন্তু এত অ্যাডভান্সের কথা বলছি না, আমি সাধারণত বেসিক লেভেলের, খুবই বেসিক লেভেলের কথা বলছি। সেখানে যে কম্পোনেন্টগুলো ব্যবহার করা হয় সাধারণত এলইডি বাল্বে অথবা যে টিউবলাইটের যে সার্কিটে বা যে ব্লুটুথ স্পিকার ও ব্লুটুথ স্পিকার ছাড়া যে ছোটোখাটো যে এসএমডি ডিভাইস যেগুলো রয়েছে, মানে সুইচ মোড, এসএমডি মানে সারফেস মাউন্ট ডিভাইস যেগুলি রয়েছে, যেমন পিসিবি মানে প্রিন্টেড সার্কিট বোর্ড ও বিভিন্ন ছোট কম্পোনেন্ট যেমন ব্লুটুথ হেডফোন বা ব্লুটুথ ইয়ারবাডস, যেগুলো বর্তমানে কানের মধ্যে নিয়ে যেমন আমার রয়েছে, সেই রকম ব্লুটুথ কম্পোনেন্ট ছাড়া বিভিন্ন ন্যানো টেকনোলজি যেসব কম্পোনেন্টগুলো রয়েছে সেগুলোতে এই আইসির যেগুলো ব্যবহার করা হয়ে থাকে। তো এগুলির সাহায্যে যে বেসিক অল্প অল্প যে প্রজেক্ট কমপ্লিটের মাধ্যমে একটা বড় প্রজেক্ট কমপ্লিট হয়। তো সেগুলি হলো যে যেমন কম্পিউটারে কোনো ভিডিও এডিটিং অথবা গেম প্লেয়িং অথবা ভিডিও প্লেয়িং মানে ভিডিও চালানো বা ভিডিও প্লে বা ভিডিও দেখা অথবা গেম তৈরি করা অথবা কোনো ওয়েব পেজ তৈরি করা, এছাড়াও কোনো কন্টেন্ট ক্রিয়েট করা, যেমন কোনো আর্টিকেল, এছাড়া কোনো জিপ ফাইল অথবা কোনো অ্যানিমেটেড স্ক্রিন, অ্যানিমেটেড মুভি অথবা অ্যানিমেটেড ক্লিপস ও ভয়েস ক্লিপস, ভিডিও ক্লিপস ছাড়া যে অডিও ভিজুয়ালগুলো রয়েছে ও কলকারখানার মধ্যে যে সিএনসি অপারেশন হয় প্রোগ্রামিংয়ের জন্য, বিভিন্ন মেশিনকে চালানোর জন্য যে প্রোগ্রাম ইউজ করা হয়, বিভিন্ন প্রোগ্রামিং সফটওয়্যারের মাধ্যমে, যেমন ভিজুয়াল ফক্স প্রো আছে, পাইথন আছে, এছাড়া যে ক্যাট আছে, এইসব ধরনের যে আমি নাম অনেক রয়েছে, এখানে আপনি নেট থেকে সার্চ করে পেয়ে যাবেন। সার্কিটের মধ্যে আইসি সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে ক্রিটিক্যাল কাজ করে ও তার থেকে সবচেয়ে বেসিক লেভেলের যে ক্রিটিক্যাল কাজ তা ট্রানজিস্টর করে। তো ট্রানজিস্টর কি, প্রথমে আমরা যদি খুব সহজভাবে বলতে চাই তাহলে ট্রানজিস্টরের ইতিহাস প্রথমে আলোচনা করতে হবে খুব সংক্ষেপে। তো ট্রানজিস্টর আগে ছিল ভালভ, একটা কাচের টিউবে গ্যাস ভরে তার মধ্যে তিনটে প্রোব থাকতো, তিনটে পয়েন্ট। প্রথম দুটোতে বা দুটো পয়েন্ট থাকলে তার মধ্যে কারেন্ট সাপ্লাই করে ইচ্ছা মতো সেখান থেকে একটা ইচ্ছা মতো ভোল্টেজ অথবা কারেন্ট বা ফ্রিকোয়েন্সি সেখান থেকে
পাওয়া যেত। অর্থাৎ এটা অনেকটা ভোল্টেজ রেগুলেটরের মতো কাজ করতো, এটা মাল্টিপারপাস কাজে ব্যবহৃত হতো। প্রথমত ভোল্টেজ রেগুলেটর ও কারেন্ট রেগুলেটর, এছাড়াও বিভিন্ন কমপ্লেক্স তখনকার যে কারখানায় বিভিন্ন জটিল কাজে এই ভাল্বকে, অসংখ্য ভাল্ব সার্কিটের মধ্যে, তখনকার বড় সার্কিট ছিল, বড় সার্কিটের মধ্যে বসানো হতো। তারপরে একটা ভিডিও প্রজেক্ট হোক, অথবা মেশিন চালু অথবা বন্ধ করা, অথবা কোনো অডিও বার্তা পাঠানো, অথবা সাইরেন বাজানো সহ, অথবা কোনো সিগন্যাল পাঠানো থেকে শুরু করে এইসব ছোটোখাটো বেসিক লেভেলের কাজগুলি থেকে শুরু করে, তখনকার তো এতটা এখনকার মতো উন্নত ছিল না যন্ত্রপাতি, যন্ত্রাংশ, ন্যানো টেকনোলজি। তো তখন বলতে প্রায় 50 বছর থেকে শুরু করে 150-200 বছর পর্যন্ত আগে। 50 বছর থেকে শুরু করে 50 বছর আগে ছাড়া 150-200 বছর আগে পর্যন্ত, তার আগে তো যন্ত্রপাতি মানুষ জানতোই না। যন্ত্রপাতি কখন এলো? যখন কারেন্ট আসা ও ইঞ্জিন বাষ্প ইঞ্জিন যখন দেশে, পৃথিবীতে যখন আবিষ্কার হলো, বাষ্প ইঞ্জিন আবিষ্কার হওয়ার পর থেকে ছাপাখানা প্রথমে আবিষ্কার হয়। তারপরে পরবর্তীকালে ছাপাখানার পরে বাষ্পীয় ইঞ্জিন আমরা জানতে পারি বই থেকে ও বিভিন্ন ইন্টারনেট থেকে, বা যে কোনো শিক্ষা যে কোনো তথ্যসূত্র থেকে, যে এইগুলোর পরে একটা শিল্প বিপ্লব তৈরি হয়, নবজাগরণ তৈরি হয়। তো এই নবজাগরণের ফলে নব শিল্প বিপ্লব অ্যাকচুয়ালি, এর ফলে তারপরে থেকে মানুষ যন্ত্রপাতির উপর নির্ভরশীল হতে শুরু করে। ইতিহাস থেকে আমরা এটাই জানতে পারি। যতটুকু আমার নলেজে আছে, যতটুকু আমার জ্ঞানের মধ্যে আছে, নলেজে আছে, যতটুকু আমার জানা আছে। তো তারপর থেকে শিল্প যন্ত্রপাতি ডেভেলপ করতে করতে একসময় এইভাবেই তখন এখনকার যে সিআরটি টিভি আছে, সিআরটি মনিটর আছে, সেখানেও পিকচার টিভি ইউজ করা হয়। সেটিও এক ধরনের আগেকার আমলের ভাল্ব ট্রানজিস্টরের মতোই এক ধরনের ডিভাইস, মেকানিক্যাল ডিভাইস। অ্যাকচুয়ালি এটা কিছুটা মেকানিক্যাল, কিছুটা ইলেকট্রিক্যাল, কিছুটা ইলেকট্রনিক্স। এটা একটা কমপ্লিটলি হাইব্রিড, যেটা আমার ধারণা। তো হাইব্রিড একটা ডিভাইস। এখানে সব রকমের কারণ এখানে সব রকমের একটা কম্বিনেশন রয়েছে। কারণ আমরা জানি ইলেকট্রনিক্স কম্পোনেন্ট কাকে বলে। ইলেকট্রনিক্স কম্পোনেন্ট হলো সেগুলি যেগুলি সাধারণত যেখানে কারেন্টের সম্পূর্ণরূপে একটা পরিবহন ঘটে, সেখানে তাকে ইলেকট্রিক্যাল ডিভাইস বলা হয়। যেখানে কারেন্ট সম্পূর্ণ পরিবহন ঘটে যন্ত্রের মধ্যে, সেগুলি ইলেকট্রিক্যাল ডিভাইস। যেমন হিটার,
ও ইলেকট্রিক্যাল ফ্যান, কারণ এখানে পুরো কারেন্ট এখানে যায়, পরিবহন মানে ইলেকট্রনিক্স মানে হলো সেখানে ইলেকট্রনের আদান প্রদানের কাজ হয়, আর ইলেকট্রিক্যাল মানে হলো সেখানে কারেন্ট যেখানে পাওয়ার হিসেবে ব্যবহার করা হয়। যেমন পূর্ণ পরিবহন, কারেন্টের পূর্ণ পরিবহন হলে তবে সেটাকে ইলেকট্রিক্যাল বলা হয়, এবং কারেন্টের যখন মানে পূর্ণ পরিবহন না হয়, আংশিক পরিবহন হয়, তখন সেটা ইলেকট্রনিক্স। যেমন রেজিস্টারে কিন্তু কারেন্টের সম্পূর্ণরূপে পরিবহন হয় না, কিছুটা কারেন্ট বা কিছুটা ভোল্টেজ রেজিস্টার গ্রহণ করে ও কিছুটা বাকিটা গ্রহণ করে না। ও সেমিকন্ডাক্টরে রোধ ব্যবহৃত হয় বেশি। প্রত্যেকটি ডিভাইসে যদিও রোধ, তবু যেখানে সম্পূর্ণরূপে পরিবহন হয় কারেন্টের, যেমন কোনো বাধা থাকে না, সেখানে পরিবহন সম্পূর্ণরূপে হলেই সেটা ইলেকট্রিক্যাল ডিভাইস। আর ইলেকট্রনিক্স ডিভাইস কোনগুলো? যেমন ট্রান্সফরমার অথবা রেজিস্টার বা ক্যাপাসিটর বা ডায়োড বা ট্রানজিস্টর, এগুলোতে একটা সামান্য খুব কম পরিমাণে কারেন্টের প্রয়োজন হয় এবং খুব কম ভোল্টেজের প্রয়োজন হয়, তাই এগুলি ইলেকট্রনিক্স বলা হয়। এবং এখানে পাওয়ারের প্রয়োজন নামমাত্র, পাওয়ার খুবই কম লাগে। তাই ট্রান্সফরমার যেগুলো বড় ট্রান্সফরমার আছে সেগুলো কি ইলেকট্রনিক্স, কিন্তু এইটা ইলেকট্রনিক্সও বটে, ট্রান্সফরমার ইলেকট্রনিক্সও বটে, আবার ইলেকট্রিক্যাল বটে, দুটোই। ট্রান্সফরমার ক্ষেত্রে যে ঘটনাটি ঘটে, সেখানে কারেন্টের পূর্ণ পরিবহন না হলেও সেখানে সামান্যতম কিছু একটা রোধ তৈরি হয়, যেটা একটা ভোল্টেজকে ধরে রাখার জন্য ব্যবহার করা হয়। তো এই ভোল্টেজকে পরবর্তীকালে সেখানে ভোল্টেজ স্টেবিলিটিকে মেনটেন করার জন্য ট্রান্সফরমারকে ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে ছোট ইলেকট্রনিক সার্কিটও ট্রান্সফরমার থাকে, ছোট লেভেলে, ছোট সাইজের। তো কাজ একই থাকে, কেবল ছোট ট্রান্সফরমারে ভোল্টেজ ক্যাপাসিটি বা কারেন্ট ক্যাপাসিটি খুব সামান্য মাত্রায় থাকে, আর বড় ট্রান্সফরমারে তার পুরো এলাকাকে একটা বড় বড় ইলেকট্রিক্যাল বা বড় বড় ডিভাইসকে কারেন্ট পাওয়ার সাপ্লাই করার জন্য ব্যবহার করা হয়। আর ছোট ট্রান্সফরমারগুলি ভোল্টেজ সাধারণত খুব কম মাত্রায় কারেন্ট ও ভোল্টেজ সাপ্লাইয়ের জন্য ব্যবহার করা হয়। এখানে ভোল্টেজ ও কারেন্টের পরিমাণ খুবই কম, সেই কারণে এগুলিকে ইলেকট্রনিক্স বলা হয়। তো পরে এটি নিয়ে আমি প্রয়োজন পড়লে আরো কিছু বলবো। এছাড়াও কারেন্টের ক্ষেত্রে কোন কোন প্যারামিটারগুলো সবচেয়ে কি প্যারামিটারগুলো ম্যাটার করে? প্যারামিটার বলতে যেমন কারেন্টের ক্ষেত্রে ভোল্টেজ একটা প্যারামিটার, ফ্রিকোয়েন্সি একটা প্যারামিটার, আর কারেন্ট মানে অ্যামাউন্ট অফ পাওয়ার, কতটা ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই হচ্ছে। এটাকে যদি আমরা
লজিক দিয়ে ভাবি তাহলে আমাদের বুঝতে অনেকটা অসুবিধা হবে, কিন্তু আমরা আমরা একটা ছবি দিয়ে ভাবি, মানে একটা, যেমন জলের পাইপ, সাধারণত আমি বলছি এইভাবে যদি আমরা একটা কল্পনা করি তাহলে খুব সহজেই ব্যাপারটাকে আমরা আর 5টা সমস্যার মতো সহজ করে নিতে পারবো। আর 5টা সহজ সমস্যাকে যেমন সহজ করে ভেঙে বুঝতে পারি, বোঝার চেষ্টা করে বুঝতে পারি, সেইভাবে বুঝতে পারবো। তো এইভাবে ভোল্টেজকে আমরা ভোল্টেজ, কারেন্ট ও ফ্রিকোয়েন্সি সাহায্যে গোটা পৃথিবীর যত ডিভাইস রয়েছে, ছোট থেকে শুরু করে একদম মাইক্রো মিলি ভোল্ট থেকে শুরু করে একবার কিলোওয়াট কিলোভোল্ট পর্যন্ত, লক্ষ লক্ষ ভোল্ট পর্যন্ত যেসব ডিভাইসগুলি রয়েছে, সেই সবগুলি চালানোর জন্য এই প্যারামিটারগুলো ইউজ করা হয়। যেমন হাই টেনশন লাইনে কয়েক 30 লক্ষ ভোল্ট রয়েছে, সেগুলি চালানোর জন্য এই প্যারামিটারগুলোই ব্যবহার করা হয়। নমস্কার, আজ বর্তমান শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমি কয়েকটি কথা বলতে চাই। এগুলি একান্তই আমার নিজস্ব মতামত এবং আমি সব প্রতিষ্ঠান বা ব্যক্তির প্রতি শ্রদ্ধাশীল। তবুও আমি কেবল সমস্যা নিয়ে কথা বলতে চাই, যার হয়তো সমাধান চেষ্টা করলে হতে পারে। তো বর্তমানে শিক্ষা ব্যবস্থাটা অনেকটা ব্যবসার মতো হয়ে গেছে। মানে আমরা যেটুকু, আমি যদি মিডিয়ার কথা বলি, তো মিডিয়াতে তো অনেক কিছুই বাড়িয়ে বলে, অনেক কিছুই কমিয়ে বলে, অনেক কিছু এড়িয়ে যায়। তো মিডিয়ার প্রসঙ্গে যাচ্ছি না। আমিও একটা মিডিয়াতে কথা বলছি, আমি নিজেও একজন মিডিয়ারই ইউজার। তো মিডিয়া সম্পর্কে আমি এইটুকুই বলতে চাইছি যে প্রচলিত যে মিডিয়াগুলি রয়েছে, রেজিস্টার্ড, সাধারণত সরকারি রেজিস্টার্ড, সেগুলিতে একটা মিডিয়া হাইপ তৈরি করা হয়। মানে রিয়েলিটিতে চলছে একরকম সিচুয়েশন, আর মিডিয়াতে চলছে আর এক সিচুয়েশন। মানে পাবলিককে বোঝানো এমন একটা, সেখানে ডেটাবেস তৈরি করা হয়, ভিডিও বা অডিও ভিজুয়াল যে কোনো এমন একটা খবর, এমনভাবে খবর পরিবেশন করা হয়, বা এমন ধরনের অ্যাডস বা বিনোদন তৈরি করা হয় যাতে একটা কনসেপ্ট তৈরি হয় কোনো রিয়েল সিচুয়েশন সম্পর্কে, যাতে মানুষ সেই অডিও ভিজুয়াল দেখে একটা কনফিডেন্স তৈরি করে ফেলে মনের মধ্যে, যেটা পুরোটাই মোবাইল অথবা যে কোনো মাধ্যম, টিভি, পেপার, যে কোনো মাধ্যম হোক, আমরা যে একে অন্যের সাথে কথা বলি সেটিও আমরা একটি মাধ্যম। তো আমি সাধারণত যন্ত্র মাধ্যমগুলির কথা বলছি। তো যে কোনো যন্ত্র নির্ভর মাধ্যম ও পেপার, যেগুলি যন্ত্রের বাই প্রোডাক্ট, মাস প্রোডাকশনের সাহায্যে ব্যবহার করা হচ্ছে। তো সেগুলিতে কোনো কোম্পানি বা কোনো দল বা কোনো গোষ্ঠী বা কোনো কমিউনিটি, তারা একটা সাজানো খবর পরিবেশন করছে বা সাজানো কোনো আর্টিকেল, জার্নাল পরিবেশন করছে। সেখানে তারা তাদের সাধারণত কখনো তাদের দেখা যায় যে সত্যি যেটা পরিবেশন করছে সেটা সত্যি। আবার এমনও সিচুয়েশন আসে যেটা একটা সিচুয়েশনকে ইমাজিনারি একটা ক্রিয়েট করার চেষ্টা করা হয়। যেমন ধরে রাখি যে এই
অশান্তির কথা যদি বলি, দেশে একটা এই যেমন রিসেন্ট গেল বাংলাদেশের একটা অশান্তি, তো সেখানে মিডিয়াতে কি দেখালো যে খুব অশান্তি চলছে, খুব দাঙ্গা মারামারি হাঙ্গামা চলছে, ক্যামেরায় দেখাচ্ছে প্রতিদিন। হ্যাঁ, সেটা সত্যি, সেটা অবশ্যই সত্যি, কিন্তু টিভিতে এমনভাবে দেখানো হচ্ছে যেন সব সময় সেখানে দাঙ্গা মারামারি একটা ভয়ার পরিস্থিতি তৈরি হয়েই আছে। কিন্তু আদতে বাস্তবে সেই মিডিয়ার সাহায্যে আমরা অন্য মিডিয়াতে যদি আমরা চোখ রাখি, সাধারণত ইন্টারনেটে ও ইউটিউব সহ ফেসবুক, যেগুলো ফেসবুক ও মোস্টলি ইউটিউব, ফেসবুক, যে ছাড়া আরো কতগুলি সোশ্যাল সাইট যেগুলি রয়েছে সহ, সেগুলিতে আমরা চোখ রাখলে দেখতে পারি যে অ্যাকচুয়ালি মানুষ যেটা প্রচার করা হচ্ছে সরকারি লাইসেন্স প্রাপ্ত যে চ্যানেলগুলিতে, সেটা কিন্তু ঠিক নয়, পুরোপুরি আংশিক ঠিক, মানে সেটি অর্ধসত্য, হাফ ট্রুথ ইংরেজিতে যাকে বলে, মানে কিছুটা সত্যি কিন্তু সেটি একমুখী খবর, মানে সরকার বা কোনো দল বা কোনো গোষ্ঠী যেমন চায় তেমনই খবরটি পরিবেশন করা হচ্ছে। তো শিক্ষার প্রসঙ্গে যদি আসি, তো ব্যাপারটা এর সঙ্গে কিছুটা সম্পর্ক রয়েছে। তো আমি শিক্ষা একটা এই যেমন বর্তমানে দেখা, যেটা আমরা খবর থেকে পেলাম যে প্রাইমারিতে সমস্ত যারা টিচার ছিল তাদের যে চাকরি তারা আবার ফিরে পেয়েছে, কিন্তু খবর থেকেই আমরা জানতে পারি অ্যাকচুয়ালিতে আমরা কেউ শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় আমরা কেউ অংশগ্রহণ করিনি, আমরা হচ্ছে সাধারণ মানুষ। সেখান থেকে জানতে পারি যে তাদের নিয়োগ দুর্নীতিগ্রস্ত। তাহলে ভবিষ্যতে যেভাবেই তাদের নিয়োগ হোক, তারা চাকরি করার ন্যূনতম যোগ্যতা তাদের অবশ্যই আছে। তা আমি সকলের প্রতি শ্রদ্ধাশীল, সকলের প্রতি আমি অনুগত, সকলের প্রতি আমি বিশ্বাসী। এই প্রসঙ্গে যেটা আমি বলতে চাইছি যে অ্যাকচুয়ালি আমার নিজের অভিজ্ঞতা, এটা শিক্ষা নামে আমাদের এলাকায়, আমি গোটা দেশকে তো দেখতে যাইনি, গোটা শহরকেও দেখতে যাইনি, আমি আমার আশেপাশে যেটুকু, আমি কোনো মিডিয়ার কথাও এখানে বলছি না, যদিও মিডিয়ার একটা ব্যাপক ইনফ্লুয়েন্স মানুষের মনে বা আমাদের মনে সাবকনসিয়াসলি থেকেই থাকে। এই যে আমি কথা বলছি, আমার কিছু ইনফরমেশন হয়তো সাবকনসিয়াসে সেভ হয়ে আছে, যেগুলো মিডিয়ার ইনফরমেশন। আর আমি যতই বলি যে আমি নিজে বলছি, সেটা সম্ভব না, কারণ আমি যেটা বলবো সেটা একটা রিয়েলিটির এক্সপিরিয়েন্স আর মিডিয়ার এক্সপিরিয়েন্স, দুটোর একটা মিক্সিং, একটা ডেটা মিক্সিং, একটা তথ্য, দুটো সংমিশ্রণে একটা স্পিচ, কথা। তো শিক্ষা ব্যবস্থাটা আগেকার যেমন সিনারিও ছিল, আগেকার যেমন পরিস্থিতি ছিল, তো সেটা ছিল আমাদের সময় যে সব এক জায়গাতেই সাধারণত
পড়াশোনা করতো, সব একটা স্কুলে পড়তো, যার যতই আর্থিক অবস্থা ভালো হোক বা খারাপ হোক, যাই হোক, সব একটাই শিক্ষার সোর্স ছিল, তা হলো সরকারি শিক্ষা। সেখান থেকেই সবাই শিক্ষা গ্রহণ করে, কেউ সরকারি চাকরি করছে, কেউ ব্যবসা করছে, কেউ পড়াচ্ছে, বিভিন্ন প্রফেশনে সবাই ব্যস্ত। আলটিমেটলি শিক্ষার প্রয়োজন সকলের, কারণ শিক্ষা আমাদের চরিত্র গঠনে এবং আমাদের ঠিক ভুলের বিচার করার জন্য এবং জীবনে চলার পথে নানান সমস্যায় যখন আমরা পড়ি, তখন সেখান থেকে উতরে আসার জন্য, সেখান থেকে নিজেদের সুশৃঙ্খলভাবে নিজের উতরে আসার জন্য শিক্ষার জন্য আমরা বিশেষভাবে থ্যাঙ্কফুল হই। শিক্ষা সেখানে এখানে অপরিহার্য ভূমিকা রয়েছে। এছাড়াও শিক্ষা কোথায় কাজে লাগে? শিক্ষা যেমন চরিত্র গঠন ও আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে যে সন্দেহের সম্মুখীন হয় বা যে সমস্যার সম্মুখীন হয়, যেমন হিসাব কষা যেমন অঙ্কের থেকে আমরা শিখতে পারি, জটিল হিসাব আমরা অঙ্কের থেকে শিখতে পারি। অথবা জটিল হিসাব বলতে কেমন, যেমন বৃত্তের পরিধি মাপা, বিভিন্ন ফর্মুলার ইমপ্লিমেন্টেশন করে যে হিসাবগুলো রিয়েলিটিতে করা হয়, সেইগুলোর কথা সাধারণত আমি বলছি, সেই জটিল হিসাব। কিন্তু সহজ সরল হিসাবের জন্য পড়াশোনা অতটা দরকার হয় না, যেমন যোগ বিয়োগ গুণ ভাগের জন্য, সেটা ঘরোয়া শিক্ষাতে হয়ে যায়। বা সামাজিক যে আমাদের দৈনন্দিন মুখে মুখে বা মানুষের মুখে মুখে সেই শিক্ষা হয়ে যায়, যদিও তবুও সেই শিক্ষাটা কিন্তু অনেকটাই ত্রুটিপূর্ণ এবং বিশৃঙ্খল শিক্ষা। কিন্তু একটা সুশৃঙ্খল শিক্ষা ব্যবস্থায়, যেমন সেখানে স্কুল হোক, মাদ্রাসা হোক, কোনো খ্রিস্টান ইনস্টিটিউট হোক, অথবা যে কোনো ধর্মীয় স্থানে একটা শিক্ষা ব্যবস্থা যেখানে রয়েছে, যেখানে সকলকে একসাথে শেখানো হয়, সেই জায়গাতে একটা রুটিন মাফিক তারা, যারা প্রফেশনাল আছে, তারা টিচাররা সেখানে তারা যথেষ্ট অভিজ্ঞ, একটা ছাত্রকে কিভাবে শেখাতে হবে তার জন্য তারা ট্রেনিং প্রাপ্ত। তাই সঠিক পদ্ধতিতে তারা ছাত্রকে খুব সহজভাবে শিখিয়ে দেয়। তো শিক্ষার একটা তো ভূমিকা সমাজে একটা অত্যন্ত আবশ্যকতা রয়েছে। একটা সময় তো সর্বশিক্ষা অভিযান মিশন চালু হয়েছিল, বর্তমানে এখনো পর্যন্ত রয়েছে। তার একটা ব্যাপক প্রভাব সমাজে রয়েছে। সমাজে মানুষের মধ্যে একটা ছন্দে চলার ক্ষেত্রে শিক্ষার একটা ব্যাপক ভূমিকা রয়েছে। তবুও শিক্ষার উপকারিতা তো বলে শেষ করা যায় না, কারণ এটা আমার বলতে বেশিক্ষণ লাগবে না, কিন্তু সেইটা যে কত বড় একটা সমস্যার সমাধান করলো সেটা একমাত্র বিভিন্ন যে ক্ষেত্রে একটা প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় অবদান রয়েছে। প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে যে ইন্টারমিডিয়েট শিক্ষা বা মিডিয়েট বা হায়ার এডুকেশনের যে
বেনিফিট তা আমরা সকলেই কম বেশি পেয়ে থাকি। এই শিক্ষাকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, তো তাহলে আমাদের ভবিষ্যতে অপরচুনিটি আরো বাড়বে, বই কমবে না। কারণ শিক্ষা হলো একটা মানে আমি উদাহরণ যদি দিই, যে শিক্ষা অনেক কিছুর সঙ্গে তুলনা করা যেতে পারে, অনেক আমার থেকেও ভালো বোঝাতে পারে অনেকে আছে, কিন্তু আমি যেটা বলতে চাই, আমার এত নলেজও নেই, আমার যেটুকু নলেজ আছে যারা বোঝাতে পারে ভালো তারা হয়তো বলতে পারবে। তো আমি যেটা বলতে চাই, শিক্ষা হলো অনেকটা সেই টর্চ লাইটের মতো, অথবা যে সাইকেল চালানো শেখার মতো। সাইকেল শেখা বা গাড়ি শেখাটা বা সাঁতার শেখার মতো। এটা শিখতে হয়তো প্রথমে একটু সময় লাগে, কিন্তু শিখে যাওয়ার পরে সাইকেল চালিয়ে অনেক দূর যাওয়া যায় এবং অনেক কিছু শেখা যায়, নতুন জিনিস জানা যায়, অনেক নতুন জিনিস জানা যায়। হয়তো জঙ্গলে বা যদি যায়, সাঁতার কেটে যদি যায়, সাঁতার কেটে আমরা অনেক দূর যেতে পারি। সেখানে অনেক কিছু আমরা লাভবান হবার সম্ভাবনা থাকে, এবং এটি সমান্তর প্রগতিতেও হতে পারে, আবার গুণোত্তর প্রগতিতেও হতে পারে। যার কারণে আমরা দেখেছি আমাদের রতন টাটা অথবা যে কোনো যে ধনী ব্যবসায়ী যারা রয়েছেন, আমাদের আইকন, আমাদের দেশের যারা বা দেশের বাইরের যারা আদর্শ মহাপুরুষ বা পুরুষ যারা ব্যক্তি যারা রয়েছেন, তারা খুব অল্প পুঁজি থেকে বা অল্প শিক্ষা থেকে বা খুব সমস্যার ভরা জীবন থেকে তাদের জীবন শুরু করেছিল, কিন্তু পরবর্তীকালে তারা একটা খুবই উন্নত জীবনযাপন করতে সক্ষম হয়েছিল, সফলভাবে জীবন। অনেকে আছে, যেমন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, রতন টাটা এবং এপিজে আব্দুল কালাম, যে কোনো সেলিব্রিটি যদি নাম নিই অথবা যে কোনো প্লেয়ার নাম নিই, তারা তাদের একটা সময়ে তাদের ডেভেলপমেন্ট, যেটা বলতে চাইছি, লক্ষ গুণ বা কোটি গুণ বেড়ে যায়। তার কারণ কি, তাদের আয়ের কথা হিসেবে আমি বলছি, তাদের আয় কয়েক কোটি টাকা বা কয়েক লক্ষ কোটি টাকা হয়। তো উন্নতি যেহেতু আয়ের সাথে সম্পর্কিত, তাই আয়ের হিসেবে বলতে গেলে তাদের উন্নতি হয় কয়েক লক্ষ গুণ। কিন্তু একটা সময় তাদের উন্নতির গুণোত্তর প্রগতিতে হলেও, সমান্তর প্রগতিতে বা গুণোত্তর প্রগতিতে যেমনই হোক, একটা সময় পর্যন্ত তাদের উন্নতি হয়তো থেমে হয়েছে বা একটা ছন্দে হয়েছে, কিন্তু তারপরে তাদের কয়েক লক্ষ গুণ তাদের আয় বাড়ে, তাদের জীবনের উন্নতিও, তাদের আয় বেড়েছে মানে জীবনের উন্নতি হয়েছে। তো এইভাবে এগুলো শিক্ষাই এর জন্য দায়ী, কিন্তু সমাজে বৈষম্য তো চিরকালই থাকে। সেখানে বর্তমানে যেটা পরিস্থিতি আমি রিয়েলাইজ করছি, বা আমি পড়ার সময়ে যে সমস্যা রিয়েলাইজ করেছি, তা হলো এখানে
পড়ার নামে একটা ব্যবসা চলছে এবং পড়ানো এখানে হচ্ছে না সঠিকভাবে। এবং অনেক সরকারি বা বেসরকারি আপনারা মিডিয়াতে তো অনেক কিছু বলছে, তো যেটা আমি বলছি, মিডিয়াতে কখনো প্রশংসা করে, কখনো বদনাম করে, কখনো আপনাকে মাথায় তোলে, কখনো আপনাকে পায়ের নিচে নামায়। মিডিয়ার আমি বদনাম করছি না, আমি মিডিয়ার যে ধরনটা সেটা আপনাকে বলছি, কারণ মিডিয়া এটা করে, মিডিয়া নিজের স্বার্থে করে। এবং তার যে সবাই বক্তব্য, এটা কেবল আমার নিজস্ব বক্তব্য, কারোর উপর আক্রমণ করা আমার বক্তব্য নয়, আমার উদ্দেশ্য নয়। যেটা আমার মনে হয়েছে সেটা একান্তই আমার নিজের ব্যক্তিগত অনুভব, এবং স্বাধীন দেশ হিসাবে নিজের অনুভবকে শেয়ার করার একটা স্বাধীনতা অবশ্যই থাকে, তার সঠিক পদ্ধতি মেনে। আপনি যদি ভিডিওটি দেখে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, পজিটিভ কমেন্ট করবেন। অনুরোধ করব যাতে ভবিষ্যতে আরও এরকম ভিডিও বানানোর জন্য উৎসাহ পায়। তো শিক্ষার যে কোয়ালিটি বর্তমানে এরকম হয়ে গেছে, একটা ঘরে আমরা যখন পড়তাম 30 জন মিলে একটা ঘরে আমরা টিউশন পড়তাম। সেখানে আমি স্কুলে তো এক অবস্থা, একটা রুমে 40 জন, সেখানে টিচারকে কি বলবো, সেখানে শেখার কোনো মানে টিচার যা শেখাচ্ছে সেটা যে একমুখী শিক্ষা ব্যবস্থা। সেখানে আমার যদি বুঝতে কোনো অসুবিধা হয়, আমি চাইলে শিক্ষককে সেটা বলতে পারি না, বা বললেও সেখানে খুব সংক্ষেপে আমাকে বলতে হয়। আমি খুব ভয়ের সাথে বলতে হয়, এবং সেখানে আমি ওপেনলি চাইলে বলতে পারি না।